চিকেন স্নেকের নিশ্ছিদ্র নিরাপত্তার নজরে তার। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স আর এই বিষয়গুলো নিয়েই পর্যালোচনা করতে ফের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। 3 দিনের সফরে বাংলার প্রথম বিজেপি সরকারের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের সুরক্ষা, জাল নোট, চোরাচালান বন্ধ করা, রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের 3 দিনের উত্তরবঙ্গ সফরে এই বিষয়গুলি ফোকাসে। নজরে সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলি নিয়েও বিশেষ বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। চিকেন স্নেক দেশের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকেন স্নেক হাতছাড়া হলে গোটা উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী শত্রুদের নজর এই এক চিলতে ভূখণ্ডের দিকে। তাই চিকেন স্নেকের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না ভারত সরকার। পাশাপাশি অনুপ্রবেশ, জালনোট ও মাদকের চোরাচালান রুখবার চ্যালেঞ্জ তো আছেই। সীমান্তবর্তী জেলাগুলি থেকে নগদ টাকা পাচার হচ্ছে, তা নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েও বিশেষ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একের পর এক কর্মসূচি। এসএসবির ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। দুপুরে সেনা জওয়ানদের সঙ্গে বরাখানায় যোগ দেবেন। এরপর সীমান্ত সুরক্ষা নিয়ে দফায় দফায় বৈঠক। বিকেলে কাওয়াখালীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা। সেই মঞ্চে ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ। রাজ্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করার কথা তার। এই কর্মসূচিতে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। বাংলায় পালাবদলের পর রাজ্যে কার্যকরী হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন। এবার এই ন্যায় সংহিতা আইনকে সামনে রেখে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে এই প্রদর্শনীতে। প্রথমত তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা এবং তারপর পুরনো ফৌজদারি আইনের কি কি সীমাবদ্ধ ছিল, আর তারপরে কেন ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর করার প্রয়োজন হলো। এই 3টি বিষয়কেই তুলে ধরা হয়েছে ন্যায় সংহিতার পরিচিতি নিয়ে। শুক্রবার বিকেল থেকে 2টি পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররাও থাকবেন বৈঠকে। শনিবার সকালেও 2টি বৈঠক করার কথা তার। এরপর দিল্লি রওনা দেবেন অমিত শাহ। সূত্রের খবর, এবারের সফরে উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করতে পারেন অমিত শাহ। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। পাহাড়ের টানে বারবার ছুটে যাওয়া উত্তরবঙ্গে দেখতে পাওয়া চোখ মেলে কাঞ্চনজঙ্ঘা। পর্যটনে উন্নতির ভাবনা ছিল, কিন্তু কাগজে কলমে কোটি কোটি টাকার প্রকল্প, বাস্তবে কিচ্ছু নেই। বদলের বাংলায় আলো পড়তেই বেরিয়ে এলো কঙ্কালসার ছবিটা। উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বমানের করে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল জামানায়, কিন্তু ক্যাগ রিপোর্টে কমপ্লিটলি অন্য ছবি। রিপোর্টে দাবি তৃণমূল জামানার চরম পরিকল্পনাহীনতার জেরেই সরকারের কোটি কোটি টাকা জাস্ট জলে গিয়েছে। উত্তরবঙ্গ মানে পাহাড়, জল, জঙ্গল আর চা বাগান। কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ, খরস্রোতা নদী, মেঘে ঢাকা হিমালয়, সব মিলিয়ে উত্তরবঙ্গ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। উত্তরবঙ্গকে কেন্দ্র করে পর্যটনের আসর, উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম লাইফলাইন পর্যটন। অভিযোগ, সেখানেই গাফিলতি তৃণমূল জামানায়। উত্তরবঙ্গের পর্যটন নিয়ে গত 15 বছর ধরে নানা প্রচার চালিয়েছে বিগত তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্টে অভিযোগ, পরিকল্পনা হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। ক্যাগ রিপোর্টে উল্লেখ, কোটি টাকা খরচ করে টংলু, মালবাজার, বাতাবাড়িতে পরিকাঠামো তৈরি হয়েছে, কিন্তু এই পরিকাঠামো ব্যবহারযোগ্য নয়।
রাজ্য জুড়ে 13টি লজ হোটেল তৈরিতে 97 কোটি 64 লক্ষ খরচ। 97 কোটি 64 লক্ষ খরচ করলেও 3 স্টার হতে পারেনি এই সব পর্যটন কেন্দ্র। 2011-তে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পর একাধিকবার উত্তরবঙ্গ সফর করেছেন খোদ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রায় প্রত্যেক কটা সফরেই তিনি উল্লেখ করতেন যে উত্তরবঙ্গকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য নতুন জায়গা যেমন আবিষ্কার করা হয়েছে, ঠিক তেমনিভাবে যে পরিকল্পনা তারা গ্রহণ করেছেন তা অত্যন্ত আধুনিক মানের। নিয়মের জাঁতাকলে আটকে দার্জিলিংয়ের টংলুর ইকো রিসর্ট। ক্যাগ রিপোর্টে অভিযোগ, টংলুতে জমির মালিকানা নিশ্চিত না করে ইকো রিসর্টের কাজ। 2019-এ প্রায় 3 কোটি 57 লক্ষ টাকায় ইকো রিসর্টের কাজ শুরু। 2 কোটি খরচের পর থমকে যায় প্রকল্প। যে জমিতে রিসর্ট তৈরি হচ্ছিল তার মালিকানাই ছিল না পর্যটন দপ্তরের কাছে। প্রচারের আড়ালে কি শুধুই সরকারি অর্থ অপচয়? সিএজি রিপোর্টে জলপাইগুড়ির মালবাজার টুরিস্ট লজ নিয়ে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন। মালবাজারের টুরিস্ট লজ সংস্কার ও সম্প্রসারণে 6 কোটি 77 লক্ষ খরচ। ডেডলাইনের 28 মাস পর শেষ কাজ। ভুল নকশার কারণেই কাজ শেষে দেরি। একই ছবি ডুয়ার্সের বাতাবাড়িতেও। বাতাবাড়ির পর্যটন উন্নয়নে 3 কোটি 82 লক্ষ খরচ। রেস্তোরাঁ, রান্নাঘর, কনফারেন্স, ব্যাংকোয়েট হল তৈরিতে টাকা খরচ। নতুন রেস্তোরাঁ, রান্নাঘর ব্যবহারই করা হয়নি। বিজ্ঞাপনের অভাবেই ফাঁকা বাতাবাড়ি। WTDCL এর হাতে যা প্রপার্টি আছে সেগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে, কারা করেছেন, নিয়ম মেনে করেছেন কিনা, সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই তার তথ্য তলাশ করছি, এবং আশা করি আমি দ্রুত আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পর্যটন দপ্তর থেকে নিয়ে একটা শ্বেতপত্র বা চার্জশিট বা এই অভিযোগগুলো ছিল এগুলো বাস্তবে এই হয়েছে সেটা জনগণের সামনে তুলে দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলির একটি উঠে এসেছে হোটেল লজগুলির 3 স্টার আপগ্রেডেশন নিয়ে। রাজ্যের লক্ষ্য ছিল 2020-র মধ্যে 10,000 ব্র্যান্ডেড ঘর তৈরি করা। 2020-র মধ্যে মাত্র 5,048 ব্র্যান্ডেড ঘর তৈরি হয়েছে। WTDCL এর 13 প্রপার্টির সংস্কার ও আপগ্রেডেশনে 97 কোটি 64 লক্ষ খরচ। 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রপার্টির জন্যই 3 স্টার ক্যাটাগরি পাওয়ার আবেদনের যোগ্যতা তৈরি করা যায়নি। একাধিক জায়গায় ফায়ার সেফটি লাইসেন্স নেই। একাধিক জায়গায় নর্দমার জল শোধনের ব্যবস্থার কাজই করে না। বিশেষভাবে সক্ষম পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধেও ছিল না। ক্যাগের পর্যবেক্ষণ, পরিকাঠামো উন্নয়নে বিপুল টাকা খরচ করা হলেও পরিকল্পনার চূড়ান্ত অভাব ছিল। ক্যাগ রিপোর্টে অভিযোগ, প্রকল্প শুরুর আগে অনেক বিষয় যাচাই করাই হয়নি। এর ফলে কোথাও কোটি কোটি টাকা খরচের পর প্রকল্প অসম্পূর্ণ থেকে গেছে, যার প্রভাব পড়েছে রাজকোষে। কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু সেখান থেকে রাজস্ব পায়নি রাজ্য, অর্থাৎ জলেই গেছে কোটি টাকা। আসলে পর্যটন দপ্তরের কাজ করবার কোনো সদিচ্ছা ছিল না। ভোরের আলো তার একটা বড় উদাহরণ। সারা রাজ্যে যে যে জায়গায় পর্যটন কেন্দ্র আছে, ট্যুরিস্ট লজ আছে, ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সেখানে ন্যূনতম পরিকাঠামো গড়ে তোলা হয়নি। পরিকাঠামো গড়ে তুলতে গেলে সরকারি স্তরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এরা যেটা করেছে, এই প্রক্রিয়াকে কিভাবে বাইপাস করে অর্থ কাউকে পাইয়ে দেওয়া বা নিজেরা এই অর্থর একটা ভাগ পাওয়া, এটা দুর্ভাগ্যজনক। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগের যা হয়েছে সেটা তো প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু আগামী 5 বছর পর্যটন পশ্চিমবঙ্গের অন্যতম লিড ডিপার্টমেন্ট হিসাবে সামনে আসবে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন 2013 এবং 2017 দুবার পাহাড়ে বড় রকমের অশান্তির ঘটনা ঘটে, এবং সেই অশান্তির ঘটনায় পাহাড়ের পর্যটন ব্যবসা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সিএজি রিপোর্ট বলছে যে সংক্রান্ত পর্যটন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকাঠামোর মানোন্নয়ন করা দরকার ছিল, সেই পরিকাঠামোর মানোন্নয়নই করে উঠতে পারা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের প্রতি মানুষের যে ভালোবাসা তা অনেকটাই নষ্ট হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা স্বামীর। সেই মামলার তদন্তেই টান টান নাটক। গোপন জবানবন্দিতে স্ত্রীর দাবি স্বামী অত্যাচার করেন, বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে।
এই সত্যি লোকাতেই নাকি মিথ্যে মামলা দায়ের। পাল্টা স্বামীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার, অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গা করছে না। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, দায়ের করেন হেবিয়াস কর্পাস। বুধবার হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে মে। হেমন্ত ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ করেন 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তর ডিভিশন বেঞ্চে। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। ছেলে কোথায় এখন? ছেলে কোথায়? আমি তো ঠিক জানি না, আমি তো মাঠঘাট নিয়ে থাকি। আচ্ছা, মানে ছেলে কোথায় থাকে জানেন না? না। বৌমা চলে গেল কেন হঠাৎ? চলে গেল কেন সে বলতে পারবো না। সে তো না বলে চলে গেছে, আমাদের বলে গেছে নাকি যে আমরা চলে যাচ্ছি। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় নিয়ে গিয়ে সল্টলেকের যুবকের কিডনি চুরির অভিযোগ। গ্রেফতার সল্টলেকেরই এক যুবক। হাসপাতালে নিয়ে গিয়ে অভিযোগকারীর সঙ্গে দেখা করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। কাজে লাগানো হতো মিডলম্যানদের। ভালো কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি চুরি। এ রাজ্যের কিডনি পাচারকারীরা কি ভিন রাজ্যেও নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে? বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই প্রশ্ন সামনে আসছে। সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডল। প্রায় 1 মাস আগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগে বলা হয় ভালো কাজের টোপ দিয়ে প্রথমে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয় মঙ্গল মণ্ডলকে। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগেই কিছু মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপর মেডিকেল টেস্টের নামে তাকে অচৈতন্য করে শরীর থেকে বাঁ দিকের কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানায় পুলিশ। এই ঘটনায় বুধবার সল্টলেকের সুকান্তনগরেরই এক বাসিন্দা প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মধ্যেই অভিযোগকারী মঙ্গল মণ্ডলকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে খুঁটিনাটি জানতে চান শারদ মুখোপাধ্যায়। অভিযোগকারীর মেডিকেল টেস্টও করানো হয়। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অভিযোগকারী তাকে জানিয়েছেন ভালো কাজ ও ভালো পারিশ্রমিকের আশ্বাস দিয়ে প্রথমে তাকে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। লুধিয়ানায় প্রথমে একটি হোটেলে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়।
সেখানে শাকিল নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। অভিযোগ, এরপর লুধিয়ানা স্টেশনের কাছে একটি বাড়িতে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। নতুন কাজে যোগ দেওয়ার আগে তাকে মেডিকেল টেস্টের কথা বলা হয়। লুধিয়ানার স্থানীয় একটি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর মঙ্গল মণ্ডল অচৈতন্য হয়ে পড়ে বলে অভিযোগ। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায় বাদিকের কিডনি বাদ পড়েছে। 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে কলকাতায় ফেরেন মঙ্গল মণ্ডল। থানায় অভিযোগ জানান তিনি। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়, তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, তার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম, তারও কিন্তু একটা কিডনি নেই। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রভাস মণ্ডল জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। কতগুলো জিনিস যেমন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। অঙ্গদান, জীবনদান, কিন্তু এই মহৎ কাজের নাম ভাঙিয়ে অসাধু কারবারের অভিযোগ দীর্ঘদিনের। কিডনি পাচার রুখতে ভবিষ্যতে আরো কড়া আইন আনা যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি পেটে গুরুতর জখম এক মহিলা সহ 2। খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম ওখানটা, দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর 2জনকে আমি দেখতে পাইনি, 2জন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসছি আমরা। বেআইনি বাজির কারবার, চম্পাহাটিতে বাড়ি বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য। লোকালয় থেকে দূরে বাজির কারবারের অভিযোগ। পুকুরে মাছ চাষের আড়ালে অবৈধ বাজি তৈরি। ওরা ওই 2টো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জলকাতা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা করেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই সর্বনাশটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘর দরজা। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। চম্পাহাটিতে একাধিক বেআইনি বাজি কারখানা। চম্পাহাটিতে বাজি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। লোকালয় থেকে দূরে বাজির কারবারের অভিযোগ। বিস্ফোরণের পরই কারখানা থেকে শ্রমিকরা চম্পট। আরও এক বেআইনি বাজি কারখানার হদিশ। বিস্ফোরণের পর থেকে এই কারখানা থেকে শ্রমিকরা চম্পট। অফিসে বস নেই, আর সেই সুযোগে রোজ দেরি করে অফিসে আসতেন কর্মচারী। কিন্তু কর্মচারীকে চাকরি থেকে কে তাড়ালো? এআই ম্যানেজার। সান ফ্রান্সিসকোর এমনই ঘটনা। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন। এই তো জীবন কালিদা। আসি যাই, মাইনে পাই। পুরনো এই অফিস রীতি নিষ্ঠা ভরে পালন করতে গিয়েই চাকরি খোয়ালেন এক ব্যক্তি। আসলে ছিলেন মজায়। বস তো রোজ অফিসে আসেন না, তাই যখন ইচ্ছে অফিসে আসা। শুধু অফিসে ঢুকে একবার উকি মেরে দেখে নেওয়া বস কেবিনে আছেন কিনা। বস কেবিনে নেই তো টেনশনও নেই। কিন্তু মুশকিল হলো এই ব্যক্তি বোঝেননি বস না থাকলেও সুপার বস আছেন। তার চেয়ার নেই, কেবিন নেই, কিন্তু চোখ আছে।
সেই বস এআই। এআই বসের চোখে সব ধরা পড়ে যায়। 23টা শিফটের মধ্যে 17টিতেই লেট। ব্যাস, চাকরি নট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্য হলো এরা ততটুকুই করে যতটুকু হিউম্যান ইন্টেলিজেন্স তাদের করতে বলে। সান ফ্রান্সিসকোর এই অফিসেও তেমনটাই হয়েছে। অ্যান্ডন ল্যাবস নামে একটি সংস্থা একটি অফিস খুলেছে, নাম দিয়েছে অ্যান্ডন মার্কেট। এটি মূলত এআই এর পরীক্ষাগার। এখানে এআই ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়েছে অফিস চালানোর, ব্যবসা দেখার। এআই ম্যানেজারের নাম লুনা। ঘটনা হলো কর্মচারী যে দেরিতে আসছেন সেটা লুনা নোট করেছে, বা বলা ভালো লুনার মেমোরিতে স্টোর হয়েছে। কিন্তু কি করতে হবে সেটা লুনা জানতো না। সেটা তাকে বলে দেয় তার হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষ মনির। 23টা শিফটের মধ্যে 17টিতেই লেট। অফিসের নিয়ম মেনে কি ব্যবস্থা নেওয়া উচিত? এই প্রম্পট পাওয়ার পর এআই ম্যানেজার সিদ্ধান্ত নেয় চাকরি যাওয়া উচিত। এই প্রথম দেরিতে আসার জন্য মানুষের চাকরি খেল এআই। নিউজ 18 বাংলা।